আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দুইটা জিনিস পাবেন। প্রথমত হচ্ছে ইন্ডেক্সের আপডেট এবং খুবই সংক্ষিপ্ত আপডেট, কারণ গত সপ্তাহে ইন্ডেক্স নিয়ে বিস্তারিতভাবে মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস 6 মাসের মতো একটা আইডিয়া আপনাদেরকে ধারণা শেয়ার করা হয়েছে, যেটা দেখলে আপনারা আসলে মার্কেটের বর্তমান কন্ডিশন এবং পরবর্তীতে করণীয় সম্পর্কে একটা ধারণা ক্লিয়ারভাবে পেয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। তবু আজকের ভিডিওতে ইন্ডেক্স সম্পর্কে একদম শর্ট, জাস্ট সপ্তাহখানেকের একটা সামারি আপডেট থাকবে। এর বাইরে আজকের ভিডিওটার মূল অবজেক্টিভ হচ্ছে মার্কেট যখন কারেকশানে থাকে, কারণ দেখেন আমি রিসেন্টলি আপনাদেরকে অনেকবার বলেছি বা বারবারই একই কথা বলার চেষ্টা করতেছি যে মার্কেট এখন যে লেভেলটাতে আছে এইখানে একটা উত্থান পতন দেখাটা খুব স্বাভাবিক একটা প্রসেস। আমরা কয়েকদিন পরপরই 2-3 দিন করে মার্কেটকে লাল হতে দেখব। সো মার্কেটের ইন্ডেক্স কোন জায়গাটাতে আছে এবং কি রিয়াক্ট করতেছে সেইটা দিয়ে আমরা আসলে ট্রেড ম্যানেজ করতে পারবো না। আমাদের দুইটা ওয়েতে যেতে হবে। একটা হচ্ছে ট্রেন্ডি স্টককে কিভাবে ম্যানেজ করবেন, আরেকটা হচ্ছে ট্রেন্ডি স্টকে নতুন এন্ট্রি না নিয়ে নতুন একটা স্ট্রাকচার দেখানো হয়েছে যেগুলো আর্লি ব্রেকআউট করতেছে রিসেন্টলি, ওইগুলোতে সাধারণ বিনিয়োগকারীদেরকে শিফট করার ব্যাপারে। সো আজকের ভিডিওটা থাকবে একটা ব্লেন্ডেড ওয়েতে, যে মার্কেট কারেকশনের সময় আমরা কোন ভুলগুলো করি এবং যে জিনিসগুলো দেখিয়ে রাখা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে, সেগুলো আমরা কেন ভুলে যাই এবং এই জিনিসটা যাতে আমরা ফার্দার ভুলে না যাই এবং পরবর্তীতে কিভাবে সেটাকে মনে রেখে আমরা পরবর্তী পরিকল্পনার মধ্যে ফিক্স থাকতে পারবো, মার্কেটের নয়েজটাকে এড়িয়ে চলতে পারবো, সেই জিনিসটা রিয়েল এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরা। কোনো থিওরি থাকবে না, কোনো রুল থাকবে না, একদম লাইভ 10-15টা ধরেন স্টকের চার্ট, হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস, গত 1-2 মাসের যে আপডেট ছিল সেই অনুযায়ী কি হচ্ছে, কেন আমরা মিস করে গেলাম, এটি আজকের ভিডিওতে আমরা বুঝবো আমাদের ভুলগুলো কোথায় ছিল। প্রথমে ইন্ডেক্স নিয়ে যদি বলি তাহলে আমি আপনাদেরকে সিম্পলি বলবো যে এই অংশটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ইন্ডেক্স নিয়ে এর বাইরে আমার আর কোনো আসলে বক্তব্য নাই। আমি আমার ব্যক্তিগত গ্রুপেও তাই বলেছি, ফেসবুকেও এভাবেই বলার চেষ্টা করতেছি। গত সপ্তাহে আপনাদের এই ধারণাটাই দেওয়ার চেষ্টা করেছিলাম যে মার্কেট যদি ডিপ কারেকশন করতে না পারে, মার্কেটকে টাইম কারেকশন করতে হবে। মার্কেট সাইডওয়েজ মোমেন্টামে আপ ডাউন করতে পারে। সো ওই জিনিসটাই এই মুহূর্তে ধারণা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন টাইপের টাইম কারেকশন তৈরি হওয়ার একটা পসিবিলিটিস আছে। কতক্ষণ পর্যন্ত এই পসিবিলিটিসটা আছে? যদি আপনি দেখেন মার্কেট কোনোভাবেই এই লেভেলটা ব্রেকআউট করতে পারতেছে না। কত লেভেল আমি পয়েন্ট সহ আপনাদেরকে বলে দিচ্ছি। 5937 ধরেন, 5937-এর ওপরে যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স ক্লোজিং না দিবে ততক্ষণ পর্যন্ত মার্কেট এখানে আপ ডাউন করে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতে পারে। ট্রায়াঙ্গেল প্যাটার্ন কেমন হয়? ট্রায়াঙ্গেল প্যাটার্ন সাধারণত এই রকমের হয়ে থাকে। এটা জাস্ট একটা ধারণা, এরকমভাবেই হতে হবে, নট নেসেসারি বিকল্প ওয়েতেও হতে পারে। মূল বক্তব্য হচ্ছে মার্কেট এই জায়গাটাতে টাইম কারেকশন করবে যতদিন পর্যন্ত না মার্কেট 5937-এর ওপরে ক্লোজিং দিতে পারতেছে। সো এইটাই ইন্ডেক্সের আপডেট এবং ইন্ডেক্সের উত্থানের যে জায়গাটা, উপরের দিকে যাওয়ার যে জায়গাটা, সেটা শেষ হয় নাই। আরও অন্তত পক্ষে একটা সুইং আমরা পাবো বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আর এই যে টাইম কারেকশনের জায়গাটা, এই জায়গাটাতে আমরা ডেফিনেটলি ট্রেড করতে পারবো। মার্কেট এখানে মাঝে মাঝেই 2-1 দিন করে লাল থাকবে, বাট তবুও ট্রেড অপরচুনিটি থাকবে। শুধু মূল বিষয় হচ্ছে এখানে আমাদেরকে ক্যাশ ম্যানেজ করে ট্রেড করতে হবে। আমরা একসাথে ফুল লোড করতে পারবো না। অর্থাৎ আমাদের হাতে থাকা যে ট্রেডটা আছে সেই ট্রেডটা প্রফিটে উঠার পর আমাদের পরবর্তী ট্রেডে যেতে হবে, অথবা আমাদের হাতে যদি 2টা শেয়ার ট্রেন্ডি অবস্থায় থাকে, আমাদের হাতে 2টা শেয়ার ফ্রেশ ব্রেকআউট করছে, নতুন ট্রেন্ড তৈরি করছে, এরকমও থাকতে হবে। মানে পোর্টফোলিওর ঝুঁকিটাকে একটু মডারেট লেভেলে রেখে ম্যানেজ করে আমাদেরকে আগাতে হবে। কিভাবে ম্যানেজ করব সেটাই বলা আমার কাজ। সো আজকের ভিডিওতে এখন আমরা জানবো এই যে কারেকশনগুলো হচ্ছে, এর আগেও হয়েছে, সেখানে আমরা 90% মানুষ আসলে কোন ভুলটা করি। এবং এইটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আমারই শেয়ার করা গত 1 মাস আগের একটা ভিডিওর সামারি দেখাবো ফলো আপ করে, এবং 2 মাস আগে শেয়ার করা ইন্টেনশনালি একটা আমি চয়েস করছি 1 মাস আগের আপডেট ফলো আপ করানোর জন্য, আরেকটা হচ্ছে 2 মাস আগের আপডেট ফলো আপ করার জন্য। এবং ভিডিওটা খেয়াল করেন কেন এটা সিলেক্ট করছি। আমি বলেছিলাম যে ইন্ডেক্স লাল, এখানেই ট্রেন্ডি স্টকে সুযোগ তৈরি হয়। দ্যাট মিনস যখন ইন্ডেক্স লাল হবে তখন আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত, কোন শেয়ারগুলোর কোন পয়েন্টে আমরা নজর রাখবো, সেইটা এই ভিডিওতে ডিসকাস করা হয়েছিল, যেটা আজকে আমরা রিক্যাপ করে দেখব কথা মিলেছে কিনা বা সেই অনুযায়ী আমরা রিয়্যাক্ট করতে পারলাম কিনা, না পেরে থাকলে কেন পারলাম না। আরেকটা হচ্ছে মার্কেট লাল হলেও কিভাবে প্রফিট ধরে রাখবেন। অর্থাৎ এই 2টা ভিডিওতে যে কনসেপ্ট বোঝানো হয়েছে সেই কনসেপ্টটা আপনারা অলরেডি জানেন।
এখন এই কনসেপ্টটা কাজ করেছে কিনা সেইটা জানা জরুরি, কারণ আমরা যদি একের পর এক শুধু কনসেপ্ট জানতে থাকি তাহলে তো লাভ নাই, দিন শেষে আমাদের প্রফিট লাগবে। সো এই কনসেপ্টের মধ্যে শেয়ার করা স্টকগুলো এখন কি অবস্থায় আছে, যেভাবে দেখানো হয়েছে সেইভাবে আমরা রেজাল্ট পাচ্ছি কিনা, এটা একটু আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। সো প্রথমে যে ভিডিও যেটা আমরা ফলো আপ করার চেষ্টা করব সেটা হচ্ছে মার্কেট লাল হলে কিভাবে প্রফিট ধরে রাখবেন। খেয়াল করেন এখানে কিন্তু কোনো স্টক টার্গেট হিট করছে কিনা দেখানো আমার অবজেক্টিভ না, কারণ এখানকার ম্যাক্সিমাম স্টকই আলটিমেটলি ইন্ডেক্সের আপ ডাউনে টার্গেট হিট করে ফেলছে। সিলভা ফার্মা 16 টাকা 30 পয়সা থেকে 18 টাকা 30 পয়সার রেঞ্জে আমাদের টার্গেট জোন দেখানো ছিল এবং পরবর্তীতে বলা ছিল এই জায়গায় গিয়ে স্টকটা আটকে যাবে, আমাদের দেখতে হবে এটা ব্রেকআউট করে কিনা, ব্রেকআউট করলে রিটেস্টে আসলে তারপরে আবার এন্ট্রি করব, যদি ব্রেকআউট না করতে পারে এটা নিচের দিকে আসবে সুইং তৈরি করতে, তখন আবার 13 টাকা 10 পয়সা স্টপ লস ধরে যদি 14 টাকার আশেপাশে পাই বা 14 টাকার নিচে পাই তখন আবার এন্ট্রি করব। দুইটা এন্ট্রি অপরচুনিটি হইতে পারে। পরবর্তী ফেজের টার্গেট হবে 26 টাকা। দেখেন ওই লেভেলটাতে আমরা এখনো পর্যন্ত আটকে আছি। এটা যদি প্রফেশনাল সাপ্লাই জোন না হতো, এরকম 15-20 দিন ধরে এই জায়গায় শেয়ারটা এরকম মার্কেটে আটকে থাকার কোনো লজিক ছিল না। সিলভা ফার্মার পরে এখানে আমরা এমএল ডাইং নিয়ে বলার কিছু নাই। এমএল ডাইং আমি একটা কথা বলছিলাম যে এইখানে যারা বিক্রি করে খুশি হচ্ছি, আমরা কিছুদিন পরে পস্তাবো। 14 টাকা হচ্ছে এই শেয়ারটার প্রথম টার্গেট। সেকেন্ড টার্গেট নিয়ে গ্রুপে কথা বলা হয়েছে, এগুলো নিয়ে কথা বলে আমি টার্গেটের সময় নষ্ট করব না, আমি আপনাদের শুধু কন্ডিশনাল ওয়েগুলো বোঝানোর চেষ্টা করছি। বিডি থাই নিয়ে কিছু প্রশ্ন আসছে, প্রশ্নগুলোর উত্তর পার হয়ে যাবে এখান থেকে। বিডি থাইতে আপনাদের স্পেসিফিকভাবে দেখানো ছিল যে 22 প্লাস হয়ে শেয়ারটা কিন্তু আবার কারেকশানে আসতে পারে, কতদিন পর্যন্ত কারেকশন করতে পারে তার একটা ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে এইরকম একটা রেঞ্জে এইরকম একটা সময়ের কাছাকাছি সময় একটু কম বেশি হইতে পারে, আমি যে 4 এখানে বসায় রাখছি আনটাস্ট অবস্থায় আছে, এরকম একটা জোন পর্যন্ত কারেকশন হয়ে তারপরে আবার শেয়ারটা 32-33 টাকার জোন পর্যন্ত উঠতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই শেয়ারটার কারেকশন শেষ হয়েছে কিনা এখনই বলা পসিবল না। কিভাবে ফলো করা যেতে পারে? ফলো করা যেতে পারে হচ্ছে এইটা ছিল তার রিসেন্ট হায়ার হাই, মানে রিসেন্ট সুইং হাই। এই শেয়ারটা বেটার হচ্ছে যেদিন এই লেভেলটা ব্রেকআউট করবে আবার আপনি আপনার ওয়াচ লিস্টে নিয়ে আসেন, এরপরে রিটেস্ট দিয়ে এরপরে যখন রিভার্সাল দিবে এইখানে আপনি কিনেন। আজকে যে দামে আছে সেই দামের আশেপাশেই আপনি কিনতে পারবেন, কিন্তু এখন কনফার্মেশন পেন্ডিং, তখন কনফার্মেশন থাকবে। এটাই প্রফেশনাল অ্যাপ্রোচ। এবং এই জায়গাটাতে আমরা ভুল করার কারণে অনেক সময় দেখা যায় কারেক্টিভ মার্কেটে, খেয়াল করবেন আমাদের ভিডিওর অবজেক্টিভ ছিল 90% ইনভেস্টার কারেকশনের সময় কি ভুল করি। আমাদের একটা ভুলের পয়েন্ট হচ্ছে কারেকশন হয়েছে, এখানে একটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল আসে, সাথে সাথে আমরা মনে করি কারেকশন শেষ। অর্থাৎ কারেকশন শেষ হয়েছে কিনা এটা বাজার কনফার্ম করে না, তার আগেই আমরা অ্যাজাম্পশন করে ফেলি হয়তো ওই স্টকটার কারেকশন শেষ, এখন ঢুকে পড়ি। এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে কারেক্টিভ মার্কেটে এটা একটা বড় ভুল। অনুমান নির্ভর কারেকশন শেষ হয়ে গিয়েছে মনে করে কোনো স্টকে এন্ট্রি করতে হয় না। রেদার দেন আপনি যদি ওয়েট করেন শেয়ারটা ব্রেকআউট করার পর রিটেস্ট দিয়ে আবার যখন রিভার্সাল করবে এই লেভেলেও যদি আপনি এন্ট্রি করেন, তবুও আপনার এন্ট্রি রেট 1 টাকা বেশি হইলেও আপনার স্টপ লসের পরিমাণ ছোট থাকবে এবং আপনার ঝুঁকির পরিমাণটাও কম থাকবে। মিডথাই ফুডে একটা আমরা ভুল শিখতে পারলাম যে আমাদের আসলে মার্কেটে কি ধরনের ভুল হয়ে থাকে কারেকশনের সময়, যেই জায়গাটা থেকে আমাদেরকে আসলে আলটিমেটলি সতর্ক থাকা উচিত। আসেন এর পরের স্টকটাতে যাই। এরপরে যে স্টকটা নিয়ে আমরা কথা বলেছিলাম জেনেক্স ইনফোসিস নিয়ে একই আপডেট, একই পরিস্থিতিতে অপরিবর্তিত অবস্থায় আছে এখনো পর্যন্ত। স্টকটা সেই 33 টাকা 50 পয়সা আপনাদেরকে স্টপ লস লেভেল দেখিয়ে 52 টাকার রেঞ্জে পজিশন ট্রেডের টার্গেট দেখানো হয়েছিল, একই অবস্থানে আছে। আমি মনে করতেছি এই শেয়ারটা যদি কোনো কারণে সুইং লো তৈরি না করে তাহলে এই শেয়ারটা আপ ডাউন যতই করুক মার্কেটের উত্থান পতনের মাঝখান দিয়ে 50+ টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। এরপরে নাহি ক্যাপ নিয়ে আপনাদের এই ভিডিওতে দেখানো ছিল যে নাহি ক্যাপ মানে এখান থেকে পরবর্তীতে আবার 45-50 রেঞ্জ পর্যন্ত একটা সুইং তৈরি করতে পারে। যদি আজকে আমরা নাহি ক্যাপের দিকে তাকাই 31 টাকা 70 পয়সা স্টপ লস ধরে এইখানে শেয়ার এখানে একটা ব্যাপার আছে, এটা একটু খেয়াল রাখবেন। একটা শেয়ার যদি কোনো সময় কোনো কারণে দেখেন সুইং লো তৈরি করে ফেলতেছে, আমি ব্যক্তিগতভাবে বলবো যে স্টপ লসটাকে 31 টাকা 70 পয়সার পরিবর্তে আপনি 34 টাকা 20 পয়সায় নিয়ে আসেন পজিশন ট্রেডিংয়ের ক্ষেত্রে, যাতে করে এই শেয়ারটা যদি কোনো কারণে এই সুইংয়ের লো তৈরি করে ফেলে তখন আপনি বুঝতে পারবেন যে না এইটার এই কারেকশনটা শেষ হয়েছিল না, এইটা আরেকবার কারেকশন দিয়ে তারপরের বার 50-তে যাবে কিন্তু ডেফিনেটলি 50-তে, তাতে কোনো সন্দেহ নাই। বাট এইটা এখান থেকে একটানা যাবে নাকি আরেকবার নিচে এসে তারপরে যাবে, এটা তো মার্কেটের ইন্ডেক্স এবং অনেক কিছুর উপর নির্ভর করে, এইটুকু তো আমরা বুঝি।
সো মূল পয়েন্ট হচ্ছে এখান থেকে আমাদের লার্নিং মানে যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে মার্কেট এখান থেকে নিচে আসলে সুইং লো তৈরি করার আগ পর্যন্ত আমরা কনফার্মলি এইভাবে চিন্তা করব না যে শেয়ারটা উঠবে না, এই শেয়ারটা পড়ে যাবে। এখনো পর্যন্ত ট্রেন্ড অপরিবর্তিত অবস্থায় আছে। আপনি যদি মার্ক করার চেষ্টা করেন এখানে ব্যাপারটা এরকমও ঘটতে পারে যে এখানে একটা সুইং তৈরি করে আলটিমেটলি সে তার টার্গেটের দিকে যাবে। সো এই অপরচুনিটিটা মার্কেট অ্যাকচুয়ালি রিভার্স হয় কিনা এই সুযোগটা মার্কেটকে দিতে হবে, এবং এই সুযোগটা মার্কেটকে দিতে হবে বিধায়ী খুব বেশি টাইট স্টপ লস রাখা যাবে না যখন আপনি পজিশন ট্রেডিং করবেন। যদি আপনি শর্ট টার্ম ট্রেডিং করতেন ডেফিনেটলি আপনার স্টপ লস এই ক্যান্ডেলের নিচে থাকতো, এই যে এই ক্যান্ডেলটার নিচে থাকতো। শর্ট টার্ম স্টপ লস এখনো হয় নাই, বাট শর্ট টার্ম স্টপ লস মার্কেট কারেকশনে গেলে ইন্ডেক্স ফল করলে হয়ে যায়। এটা আমি দেই, যেই দেখ, বা আপনি ব্যক্তিগতভাবে যদি সেট করেন। যখন আপনি প্রফেশনালি সুইংলোতে স্টপ লস রাখবেন, যেহেতু আপনি প্রপার জায়গায় কিনতে পারতেছেন এবং পজিশন ট্রেডিং করতেছেন, সেই ক্ষেত্রে ওই স্টপ লসটা ট্রিগার করার আগ পর্যন্ত আপনার হাতে বড় টার্গেটের সুযোগটা অপরিবর্তিত থাকবে। সো এই ভিডিওতে এই স্টকটা পার্টিকুলারলি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যদি পজিশন ট্রেডিংয়ের নিয়তেই ট্রেড করি যে আমরা 50% প্রফিটের নিচে বেরোবো না, সেই ক্ষেত্রে আমরা যাতে স্টপ লসটাকে অনেক বেশি সংকীর্ণ বা অনেক বেশি টাইট না রাখি, এই ক্ষেত্রে সুযোগগুলো অটোমেটিক্যালি মিস হয়ে যায়, আমরা নিজেদের ভুলে সুযোগগুলো মিস করে ফেলি। আজিজ পাইপের ক্ষেত্রে দেখানো ছিল যে এখানে একটা ওয়েব কমপ্লিট করবে 5 নাম্বার করে, সেই স্টকটা আবার কারেকশানে আসবে, একটা লম্বা সময় কারেকশন হবে, তারপরে উপরের দিকে যাওয়ার অপরচুনিটি থাকবে। সো আজিজ পাইপে যদি আজকে আমরা এখানে যাই, যদিও এর মাঝখানে জেড নিয়ে নেগেটিভ নিউজ আসছে, অনেক কিছু হয়েছে, সো সে আসলে আলটিমেটলি 85 টাকা পর্যন্ত উঠছিল, 90-এর উপর আর উঠে নাই। তো আলটিমেটলি ওই যে যে জায়গাটাতে দেখানো ছিল যে এইটার পরে কারেকশনটা হবে, সেই কারেকশনটা এখনও চলমান আছে, অলমোস্ট হয়তোবা শেষের দিকে। যে কোনো সময় এগেইন আপনি কখন কারেকশন শেষ হবে এটা নিজের থেকে ডিফাইন করার দরকার নাই। আপনি তো দেখতেছেন একটা চ্যানেলের মধ্যে দিয়ে মেনটেন করে সে যাচ্ছে, যেদিন ব্রেকআউট করবে ওয়াচ লিস্টে আনবেন, যখন রিভার্সাল করে আবার ঘোরার চেষ্টা করবে তখন আপনার মন চাইলে আপনি কিনবেন। এগেইন আজিজ পাইপ বন্ধ কোম্পানি, আজিজ পাইপ আমি আপনাদেরকে কেনার জন্য, বন্ধ কোম্পানি কিনা আমার খেয়াল নাই, বাট জেডে যেহেতু আছে আমি এটা নিয়ে পজিটিভ কিছু বলতে চাচ্ছি না, আপনাদের ভালো লাগলে আপনারা দেখতে পারেন। এরপরে ছিল কি ফরচুন, 15 টাকা 50 পয়সা বা 90 পয়সা ছিল। এটার প্রথম টার্গেট 20 টাকা ছিল, 20-21 স্পেসিফিকভাবে, এবং বলা ছিল যে এখানে রিটেল বিনিয়োগকারীরা বের হয়ে যাবে, এবং ডেফিনেটলি সেই 20-21 টাকার লেভেলে 21 টাকার লেভেলেই ফার্স্ট সেলটা আসছে, রিটেল বিনিয়োগকারীরা বের হয়ে গেছে। এখন এই শেয়ারটা যদি আপনি আমাকে প্রফেশনালি বলেন তাহলে আমি বলবো যে 16 টাকা 60 পয়সায় যদি কেউ স্টপ লস রাখে সুইংলোতে, সুইংলো আসলে 16 টাকা 60 পয়সা না, এইখানে সুইংলো 16 টাকা 40 পয়সায়, তাহলে আমি 85% কনফিডেন্ট এই স্টকটা স্টপ লস হবে না। বাজার যদি 200 পয়েন্টও ফল করে এই স্টকটা স্টপ লস হবে না, বরং আমার যে সেকেন্ড টার্গেট আপনাদেরকে দেওয়া আছে 20-21 পার করলে পরবর্তী ব্রেকআউটের পর 26 টাকায় যাবে, 26 প্লাসে যাবে, সেই টার্গেটটা হিট করবে বলে আমি 85% আশাবাদী। প্রবলেমটা কখন হয়? প্রবলেমটা হয় তখন যখন আপনি শর্ট টার্ম ট্রেড করেন এবং স্টপ লসটাকে শর্ট টার্ম ট্রেডের নিয়ম অনুযায়ী এইখানে রাখেন। এখানে কিন্তু আমরা রাখছি, এখনও পর্যন্ত স্টপ লস কিন্তু হয় নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে যে কোনো সময় যদি 2টা দিন একটু মার্কেট লাল হয় বা জেড নিয়ে একটা নিউজ আসে, এই শেয়ারটা এই 18 টাকা 80 পয়সা স্টপ লস হতে পারে। এগেইন এই ভিডিও থেকে আমাদের লার্নিং পয়েন্টটা হচ্ছে, যেহেতু আপনি 15-16 টাকা এন্ট্রি করছেন, যদি করে থাকেন তাহলে আপনি স্টপ লসটাকে আপনার কেনা দামের উপরে রেখে রিল্যাক্সে 3 থেকে 6 মাস ওয়েট করেন। এইটাও আপনার ফাইনাল টার্গেট না, টার্গেট এর থেকেও বড় আপনি পাবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন। ডেফিনেটলি আমি আপনাকে কখনোই বলবো না আপনি লসে চলে যান, কেনা দামের ওপরে স্টপ লস লেখে ওয়েট করতে হবে যদি আপনি পজিশন ট্রেডিংয়ে বড় টার্গেট পেতে চান। আপনার যদি শর্ট টার্ম ট্রেড করে 10% প্রফিটে ভালো লাগে, ডেফিনেটলি ইউ ক্যান গো অন, আমি আপনাকে বাধা দিব না, বাট আমি আপনাকে বলবো ট্রেন্ডি মার্কেটে ওইটা ট্রেডিং টেকনিক না। ফুয়াং সিরামিক খুবই স্পেসিফিকভাবে দেখানো আছে যে শেয়ারটা এই সবুজ ক্যান্ডেলের বটমের 14 টাকা 60 পয়সার নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এইখানে রিটেস্ট দিয়ে সে পরবর্তী টার্গেটের উদ্দেশ্যে যাবে। টার্গেটও দেখানো আছে, এই ভিডিওতেই দেখানো আছে। কত দেখানো আছে? আচ্ছা আমি এখানে বের করে দেখাচ্ছি। ফুয়াং সিরামিক এই স্টকটা সেইখানেই রিভার্সাল দিয়ে আলটিমেটলি উপরের দিকে উঠতেছে। আমি টার্গেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। 21 থেকে 22 টাকার রেঞ্জ পর্যন্ত এই স্টকটার টার্গেট হতে পারে, বাট ডেফিনেটলি আপনি যদি স্টপ লসটাকে 14 টাকা 60 পয়সা থেকে তুলে এখন এইখানে নিয়ে আসেন তাহলে আপনি স্টপ লস খেয়ে যাবেন, আমি উইলিংলি বলতেছি, নিজে থেকে বলতেছি। সো আপনি 21-22 টাকার টার্গেটটা তখনই পাবেন যখন আপনি 14 টাকা 60 পয়সার এই স্টপ লসটাকে পরিবর্তন করবেন না,
14.60 স্টপ লসটাকে আপনি অপরিবর্তিত রেখে মার্কেটকে যখন আপনি 3 মাস সময় দিবেন তখন আপনি এই টার্গেটটা পাবেন, আদারওয়াইজ আপনি এই টার্গেটটা পাবেন না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। যখন আপনি মনে করেন যে স্টক টার্গেট দিবে, বাট কারেক্টিভ মার্কেটে আপনি সেই টার্গেট পর্যন্ত স্টকটাকে ক্যারি আউট করতে পারেন না। সো এখানে যদি আপনি দেখেন যেই লেভেলে যেভাবে ড্র করা ছিল সেই লেভেলে সেই অনুযায়ী স্টকটা এখনো পর্যন্ত মুভমেন্ট অব্যাহত রেখেছে। এখন এই স্টকটা কিন্তু এন্ট্রি জায়গায় আমাদের দেখানো আছে 13 টাকা থেকে। সো আমরা যদি মিস করি সমস্যা নাই, সেকেন্ড অপরচুনিটি আছে, থার্ড অপরচুনিটি আছে, কিন্তু প্রবলেম হচ্ছে কেনার পরে যদি আমরা টার্গেটের জন্য ওয়েট করতে না পারি, এটা কিন্তু ব্যক্তিগত সমস্যা, এটা কখনোই মার্কেটের সমস্যা না। আমি এই ভিডিওতে ওগুলো সবগুলোই তো কভার করলাম। এখান থেকে আমি আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, যেটা আমি বলছিলাম স্পেসিফিকভাবে, স্পষ্টভাবে মনে আছে। এসপি সিরামিক, তারপর হচ্ছে একমি পিএল, কপারটেক, এই ক্যাটাগরির এই 3-4টা শেয়ার নিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ট্রেন্ডি স্টকে কিভাবে মার্কেট কারেকশনের সময় সুযোগ তৈরি হয়, অপরচুনিটি তৈরি হয়। সেখানে এসপি সিরামিক নিয়ে দেখানো ছিল যে এই শেয়ারটা অলরেডি একটা ব্রেকআউট দিছে এবং এই মুভমেন্টটা প্রায় শেষের দিকে 26 টাকার ঘরে 26-27 রেঞ্জে গিয়ে এই মুভমেন্টটা শেষ হয়ে যেতে পারে এবং এরপর একটা লম্বা সময় কারেক্টিভ মুভমেন্টে থাকতে পারে, 20-21 টাকার রেঞ্জ পর্যন্ত একটা কারেকশন আসতে পারে, তারপরে গিয়ে আবার 33-34 টাকার জন্য একটা বড় মুভমেন্ট আসতে পারে। এসপি সিরামিকের চার্টে যদি আজকে আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই 26-27 টাকার যে জোনটা এখানে দেখানো ছিল সেই জোনটা এইখানে কমপ্লিট হয় নাই, দেখানো ছিল এইভাবে, এইখানে কমপ্লিট হয় নাই, একটু দূরে গিয়ে 15 দিন পরে গিয়ে কমপ্লিট হয়েছে এবং তারপর থেকে কারেকশন চলতেছে। এখন যদি কেউ জিজ্ঞেস করেন এই কারেকশনটা শেষ হয়েছে কিনা, সো আমি এখানে যেভাবে দেখাইছি সেই অনুযায়ী এই কারেকশনটা আরেকটু বড় হওয়া উচিত। এখন এর আগে যদি উঠে যায় তাতে কোনো দোষ নাই, বাট ইউজুয়ালি যেটা হয় এখানে কারেকশনগুলো এইরকম হইলে জিনিসটা প্রপার কারেকশন কমপ্লিট বলে মানে কনফার্ম হওয়া যায় বা রিল্যাক্স থাকা যায়, যাতে আপনি পরবর্তীতে এই বড় একটা টার্গেটের জন্য ওয়েট করতে পারেন। কারণ বড় টার্গেটের জন্য একটা বড় অ্যাকুমুলেশন হওয়া লাগে, এরকম একটা জোনে যদি আপ ডাউন করতে পারে 2 মাস, দেন আপনি আবার আরেকটা মুভমেন্ট পাবেন। সো মূল কথা কি? মূল কথা হচ্ছে এই যে কারেকশনের মার্কেটে এই অপরচুনিটিটা তৈরি হবে, যেটা আমাদের বোঝার পয়েন্ট, সেটা কিন্তু তৈরি হচ্ছে স্টক বাই স্টক। সেটাকে কি আমরা ফলো করতে পারতেছি? যখন মার্কেট পিকে গিয়ে কারেক্টিভ ফরমেশনে আসে, আপনার হাতের হোল্ডিং থেকে এখানে আপনি 50% বা প্রয়োজনে 70% স্টক প্রফিট টেক করেন, বাকি অংশটা আপনি ওয়েট করে এই কারেক্টিভ মার্কেটে ট্রেড অফ রেখে, আমি আবারও বলছি, আমরা মনে করতেছি যে ধরেন আমার এসপি সিরামিক বা অন্য কোনো একটা শেয়ার আছে, আমি অনেক ভালো একটা প্রফিট করছি, আমাদের প্ল্যানটা হচ্ছে কি, তাহলে এটা টপে চলে গেছে, এটা সেল দিয়ে কালকে আরেকটা শেয়ার কিনি, আবার ওইটাতে 15-20 দিন প্রফিট করি, ততদিন এসপি সিরামিক আবার বটমে আসবে, আবার এসপি সিরামিক কিনবো। এটা ভামার বাড়ির আবদার না, এটা শেয়ার মার্কেট। মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা স্টক, প্রত্যেকটা জিনিসের টাইমিং আপনার আমার ইচ্ছা মতো সুবিধা মতো হবে না, এটাই রিয়েলিটি। সো আপনি যখন একটা বেটার অপশন পেয়ে গিয়েছেন, আপনি একটা লম্বা রেসের ট্রেনের মধ্যে উঠে গিয়েছেন, আপনার উচিত নিষ্ঠার সাথে ওই ট্রেনটাকেই বারবার ফলো করা। যদি প্রয়োজন পড়ে আপনি মাঝখানে 1 থেকে 2 মাস ট্রেড অফ রাখেন, 1 বছরে যদি আপনি 50%-এর উপরে প্রফিট গেইন করতে পারেন, আপনার কি কোনো প্রয়োজন আছে মার্কেটের বাকি 300টা স্টকের দিকে তাকানোর? আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি এই কারণে, এই ক্ষেত্রে আমরা যখন টপে সেল করে আবার বটমে বাইব্যাক করার প্ল্যান করি, এই স্টকটা আসলে আর আমাদের ওই টাইম মতো ফলো আপে থাকে না, যে কারণে আমরা মিস করে ফেলি। আর একটা রিয়েল টাইম উদাহরণ এই মুহূর্তে আমি আপনাদেরকে দিব। এসপি সিরামিকের পরে ওই একই ভিডিওতে আপনাদেরকে অপরচুনিটি হিসেবে দেখানো ছিল যে এসপি সিরামিকের পরবর্তীতে আমরা একমি পিএল এই ধরনের একটা অপরচুনিটি দেখতে পাবো। এইখানে এই ট্রেন্ডটা শেষ হয়ে গেছে, এই ট্রেন্ডটা আলটিমেটলি কারেকশনে আসবে এবং একদম জোন ধরে দেখানো আছে যে 21-22 এই বক্সটা আর কি বেসিক্যালি। তখন আমি বলছিলাম যে এই মুহূর্তে এক্স্যাক্ট প্রাইস বলা সম্ভব না, কিন্তু এই বক্স থেকেই ঘুরবে এবং এই বক্সে ঘোরার পরে যখন রিভার্সাল কনফার্মেশন পাবেন, পরবর্তীতে এইখানে প্রায় 22 টাকা থেকে 32 টাকা, মানে 10 টাকার আরও একটা র্যালি আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকবে। একটু যদি আমরা আজকে একমি পিএল এর চার্টের দিকে তাকাই, ঠিক 21 টাকা পর্যন্ত এই শেয়ারটা নিচের দিকে নেমেছিল, কারেকশন কমপ্লিট করেছে বলে আমি এখন ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং ভলিউম সেই কনফার্মেশনটা দিচ্ছে। যদি আপনি প্যারালালভাবেও দেখেন, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, যে কোনো কিছু দিয়ে যদি দেখেন ব্রেকআউট হয়ে সব কিছু ওকে আছে। সো এই শেয়ারটা যাদের হাতে আছে বা যারা নতুন করে এন্ট্রি করছেন বা যারা আমি ফলো আপ দেওয়াকালীন থেকে এটার মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু আরেকটা নতুন ট্রেন্ড এখানে এনজয় করার অপরচুনিটি তৈরি হতে পারে। হোয়াট এভার ইন্ডেক্সের পয়েন্ট কোথায়, কোনো ধরনের কোনো প্রয়োজন নাই এটা নিয়ে ওরিড হওয়ার জন্য। আপনি শুধু খেয়াল রাখেন যে হ্যাঁ, স্টপ লস হয়ে গেলে আমি বেরোয় যাব, বাট এই টার্গেটটা পাওয়ার জন্য আপনি বারবার স্টপ লসটাকে টাইট করতে পারবেন না। এইখান থেকে আমাদের শিখার পয়েন্ট হচ্ছে, আমি আপনাদেরকে খুবই স্পেসিফিকভাবেই বলেছি, ইন্ডেক্স যখন কারেকশন হয়,
ট্রেন্ডি স্টক তখন ম্যাসিভ ফল করে না, ওর ফল করার রেঞ্জ থাকে 20%-এর আশেপাশে, এবং এই রেঞ্জটা ফল করতে ওর অনেক বেশি সময় লাগে, যেমনটা এই জায়গাটাতে করেছিল, যেমনটা এই জায়গাতে করবে বলে আমি আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। দেখেন এই যে ধরনের কারেকশন, এই ধরনের কারেকশন আমি আপনাকে একটা রিয়েলিটি দেখাই, সেটা হচ্ছে এই স্টকটা যখন এই জায়গাতে ছিল, সাপোর্ট ব্রেক করলো, তাই তো এই জায়গার পরেই তো সাপোর্টটা ব্রেক করলো, তখন শেয়ারটার প্রাইস ছিল 24 টাকার ঘরে। পরবর্তীতে প্রাইস ফল করলো, অনেক আপ ডাউন করলো, করতে করতে 21 টাকায় চলে গেলো। আজকে আবার শেয়ারটার প্রাইস প্রায় 24 টাকার আশেপাশে। সো ট্রেন্ডি স্টকের সুবিধা যেটা হয় সেটা হচ্ছে বটম, বা হচ্ছে বটম বলতে আমি বটমে যেটা ব্রেকআউট করছে ওটার কথা বলতেছি না, বটমে যেটা অ্যাকুমুলেশন জোন ব্রেকআউট করছে ওইটাও ট্রেন্ড, ওইটা আর্লি স্টেজের ট্রেন্ড। আর যেটা অ্যাকুমুলেশন জোন একদম বটমে ঘোরাঘুরি করতেছে, শেয়ার মার্কেটে বটমের কোনো বটম নাই, যেটা আপনারা রিসেন্টলি বেক্সিমকো দিয়েও দেখলেন। সো ওই ধরনের শেয়ারে ফল করলে ফলটা আরও বেশি হয়। আর ট্রেন্ডি স্টকে যখন ফল করে, আপনি যদি প্রপার অ্যানালাইসিস করে ট্রেন্ড নিতে পারেন, ট্রেড করতে পারেন, সেই ক্ষেত্রে এই ফলটা 20%-এর মতো হবে, এবং দেখবেন এক মাসে স্টকটা 10% ফল করছে, এবং একদিন হল্ট হয়ে ওই লসটা আলটিমেটলি সে রিকভার করে ফেলছে। সো এই ধরনের স্টকে যদি আপনি হোল্ডিং কমিয়ে ফুল সেল করে দিলে আপনি নতুন এন্ট্রি নিতে পারবেন না। বিলিভ মি, আপনি যদি ফুল সেল করে দেন, আপনার এই সময়টা যখন এক্স্যাক্টলি আসবে তখন আপনার ক্যাশটা অন্য স্টকে ব্লক হয়ে যাবে, তখন আপনি দেখবেন কিন্তু আপনার হাতে ফ্রি ক্যাশ থাকবে না। আপনি জানেন এখানে 10 টাকা হয়তো বা পাবেন, বাট তবুও আপনি ওই শেয়ারে ট্রেড নেওয়ার জন্য সুযোগ পাবেন না। সো দ্যাটস ওয়াই যখন আপনি একটা প্রপার ট্রেনের মধ্যে আসেন, ওই ট্রেনটাকে মিস করার চাইতে আপনি বরঞ্চ চেষ্টা করেন যে বেটার জায়গাতেই আমি থাকি, আমি প্রয়োজন একটু ধৈর্য ধরি। আমি আপনাদেরকে এখানে কপারটেকের একটা চার্ট মজার ছলে আঁকিয়ে দেখিয়েছিলাম, যে একটা নৌকা তৈরি করেছিলাম, বলেছিলাম যে এই নৌকার টপ আমরা টাচ করবই, এবং আমার খুব স্পেসিফিকভাবে মনে আছে বিধায় আমি কনফিডেন্টলি বলতেছি, এই যে চার্টটা আপনি দেখতেছেন না, আনটাচড অবস্থায় আছে, প্রায় 2 মাস যাবত এই জিনিসটা আনটাচড অবস্থায় আছে। আমি আপনাদেরকে এই জায়গাটাতে দেখিয়েছিলাম যে এইখানে যতটুকু ডেপথ দিয়ে কারেকশন হয়েছে, এই যে 1 লেখা থেকে শুরু করে 2 লেখা পর্যন্ত, প্লাস মাইনাস ততটুকু ডেপথ দিয়ে এবং প্লাস মাইনাস ততটুকু সময় জুড়ে এইখানে কারেকশন হওয়ার পর আবার একটা নতুন মুভমেন্ট পাবেন, যেই মুভমেন্টটা এই নৌকাটার টপ পর্যন্ত অর্থাৎ 34 টাকার আশেপাশে পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। সো আজকের দিনে আমি দেখতে পাচ্ছি এবং মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি যে এইখানে যতটুকু কারেকশন হয়েছে, এইখানেও আমি অলমোস্ট ততটুকু সময়ের কারেকশন এবং ততটুকু টাইপের কারেকশনই দেখতে পাচ্ছি, এবং এখানে একটা প্রপার রিভার্সালের সম্ভাবনা, প্রপার রিভার্সালের প্যাটার্নও আমি দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই অ্যাকমি পিএল, কপারটেক এগুলোকে আমি একই ধরনের ধাঁচে দেখতে পাচ্ছি। সামারিটা কি? সামারিটা হচ্ছে ইন্ডেক্স যখন কারেকশনে থাকে, এই ভিডিওর মূল মেসেজই ছিল যে ইন্ডেক্স যখন লাল থাকে তখনই আসলে ট্রেন্ডি স্টকে সুযোগ তৈরি হয় যারা প্রফেশনাল তাদের জন্য। আমি আবারও বলছি, এই সুযোগগুলা আমার ভিডিও দেখে সাধারণ বিনিয়োগকারী যে টেকনিক্যাল অ্যানালাইসিসের টিও বুঝেন না সে নিতে পারবেন না, বা তার নেওয়ার চেষ্টা করা উচিত হবে না। কারণ এটা হবে কি, অল্পবিদ্যা ভয়ঙ্করী কনসেপ্টটা আমরা সবাই জানি। সো অল্পবিদ্যা ভয়ঙ্করীর মতো করে যখন আপনি রিস্কি জিনিস রিস্ক ম্যানেজ না করে ট্রেড করতে যাবেন, আপনি কিন্তু এটাকে ম্যানেজ করতে পারবেন না। কারণ বিপদে পড়লে কত পার্সেন্টেজ স্টপ লস দিতে হবে, কোথায় আসলে স্টপ লসটা হবে আপনি হয়তো বা জানেন না, যে কারণে আপনার জন্য কাজে লাগবে না। বাট আমি বিলিভ করি বিনিয়োগের ভিডিও যারা দেখতেছেন, প্রায় 5 বছর যাবৎ একটা আমি টেকনিক্যাল ভিডিও তৈরি করতেছি। সো আর স্পেশালি 2026 এসে আমি যা দেওয়ার চেষ্টা করতেছি বা যা দিচ্ছি, এটা আসলে আমি বেস্টই দেওয়ার চেষ্টা করতেছি। কতটুকু পারতেছি আমি জানি না, বাট আমি আমার মতো করে আমার ব্যক্তিগত ওয়ে অফ ডেলিভারি থেকে আমি চেষ্টা করতেছি বেস্টটাই দেওয়ার জন্য। সো 2026-এর প্রত্যেকটা ভিডিও যদি ধারাবাহিকভাবে কেউ দেখে থাকে, আমি মনে করি তাদের মধ্যে অন্ততপক্ষে 60-70% মানুষের ট্রেড ম্যানেজ করার ক্যাপাবিলিটি আস্তে আস্তে বিল্ড আপ হওয়ার কথা। এটা আমার কনফিডেন্স, বাট এটা ভুলও হতে পারে, বাট আমি বিলিভ করি হয়তোবা হওয়ার কথা। সো তাদের জন্য, তারা একটা বড় সংখ্যক অডিয়েন্স আমার, সো তাদের জন্যই আমি বলার চেষ্টা করতেছি যে ইন্ডেক্স যখন লাল, ওই সময় এলোমেলো সিদ্ধান্ত নেওয়ার সময় না। প্রবলেমটা হচ্ছে এই জায়গাগুলোতে আমরা ফোর্স ট্রেড করার চেষ্টা করি। সামটাইমস ট্রেড না করা হচ্ছে সবচাইতে ভালো সিদ্ধান্ত। সো ওই রিস্কি মোমেন্টগুলোতে আমরা যদি একটু কোয়ান্টিটি কমিয়ে 50% সেল দিয়ে 50% হোল্ড করে রিভার্সালে প্রপার, এই যে আজকেও যদি কেউ এই শেয়ারগুলো কিনে, এটা বা এই যে অ্যাকমি পিএল গত 2 দিন যারা কিনছে, বা অনেকগুলাই দেখালাম। সো বি ক্যাটাগরিতে খুঁজলে আপনি আরও অনেকগুলো পাবেন এই সিমিলার ক্যাটাগরি সিরিজের মধ্যে। আমার ভিডিওর অবজেক্টিভ ছিল 2-3টা, বেশি কিছু না। ভিডিওর অবজেক্টিভ ছিল হচ্ছে কারেকশনের মার্কেটে প্রপার কনফার্মেশন ছাড়া কারেকশন শেষ হয়ে গেছে মনে করে, অল্প সময় কারেকশন হয়েছে, একটু প্রাইস ফল করছে বিধায় আমরা মনে করতেছি কারেকশন শেষ। বাট সুইংয়ের একটা নির্দিষ্ট ধর্ম আছে, একটা সুইং থেকে আরেকটা সুইং এইখানে কতটুকু সময় নিছে তার আশেপাশে পর্যন্ত সময় নেওয়ার আগে সাধারণত কারেকশন শেষ হয় না। সো
অনুমান নির্ভর মনে করবেন না যে কারেকশন শেষ হয়ে গেছে, প্রপার কনফার্মেশন আসতে দিন। প্রয়োজনে আপনি মনে করতেছেন কারেকশন শেষ, ওয়েট করেন, উঠতে দেন, এই যে প্রিভিয়াস সুইং হাই ছিল এটা ব্রেকআউট করতে দেন, এবার সিদ্ধান্ত নিন, ওয়েট করেন, এই রিভার্সাল এইখানে কিনেন। দেখবেন কি আপনি এইখানে যে রেটে কিনতে চাইছিলেন মোটামুটি সেই রেটেই কিনতে পারতেছেন। এখানে কিনলে আপনার স্টপ লস যতটুকু ছিল এখানে কিনলে স্টপ লস তার চেয়ে ছোট হবে। এটা আপনি 1 টাকা বেশি কিনলেও এটা বেটার অ্যাপ্রোচ, এটা একটা। সেকেন্ড হচ্ছে ট্রেন্ডি স্টক, ট্রেন্ড যতক্ষণ আছে, আমি আপনাদেরকে একটা স্পেসিফিক পয়েন্ট বলছি যে 2-3 বছর ধরে কারেকশন হয়েছে, 1-1.5 বছর ধরে অ্যাকুমুলেশন হয়েছে, 1-2 বছরের আগে এই আপট্রেন্ড শেষ হবে না। যে যাই বলেন, যে জিনিসই বিলিভ করেন, এই যে যার ভিডিও দেখেন বা আপনি যেই কনসেপ্টেই ফলোয়ার হন না কেন, আমার কোনো সমস্যা নাই, বাট এই আপট্রেন্ড একবার শুরু হইলে বছর খানেকের মধ্যে এই আপট্রেন্ড কখনো শেষ হয় না। যেটা হয় সেটা সুইং তৈরি হয়, একটা হয় মাইনর সুইং, এরপর একটা হয় মেজর সুইং, আবার হয় মাইনর সুইং, আবার হয় মেজর সুইং। মাইনর সুইং আমরা স্কিপ করে যাই, মেজর সুইংয়ে আমরা ভয় পেয়ে ট্রেড থেকে বের হয়ে যাই, পরবর্তীতে ভুল জায়গায় বটমের একটা স্টকে কিংবা টপের একটা স্টকে এন্ট্রি নিয়ে আবার আমরা মিস করে ফেলি। রেদার দেন আপনি যদি পজিশন ট্রেডিং করেন, স্টপ লসটাকে টাইট না রেখে একটা প্রফেশনাল ট্রেন্ডি অবস্থায় আছে এরকম একটা স্টক ঢুকার পরে যদি চোখ বন্ধ করে 6টা মাস সময় দিতে পারেন, আপনার টাকা অলমোস্ট ডাবল হওয়ার পথে এই মার্কেটে, এই 2026 সালেই। আমার আজকের ভিডিওর অবজেক্টিভ ছিল মার্কেট যখন কারেকশনে থাকে এইখানে আমাদের আসলে ট্রেন্ডি স্টকে অপরচুনিটি তৈরি হয়, সেটা হাতে কলমে আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া। আপনি যদি চান এই ভিডিওটা দেখা শেষ করার পরে আপনি আবার একমিপিএল এর চার্টে যান, আপনি আবার এসপি সিরামিকের চার্টে যান, আপনি আবার কপারটেকের চার্টে যান, আপনি আবার আমান ফিডের চার্টে যান, আপনি আবার নাহিড চার্টে যান, প্রত্যেকটা জায়গায় গেলে আপনি একই জিনিস দেখতে পাবেন যে যেই মেসেজটা বোঝানো ছিল সেইভাবেই মার্কেট রিয়াক্ট করতেছে। প্রবলেমটা হচ্ছে মাঝখানে মার্কেটের ইমোশনের কারণে আমাদের ইমোশন গ্রো করে, যার ফলশ্রুতিতে মার্কেট যখন কারেকশনে থাকে আমরা ম্যানেজ করার ক্যাপাসিটি হারিয়ে ফেলে আমাদের ওই ম্যাক্সিমাইজ করার যে অপশন, সেই ম্যাক্সিমাইজ করার অপশনগুলো আমরা মিস করে ফেলি। সো আজকের ভিডিওতে আপনাকে স্টক দেওয়া আমার উদ্দেশ্য ছিল না, যদিও নিজের অজান্তেই বেশ কিছু স্টক দিয়ে ফেলছি, বাট আমার মূল উদ্দেশ্য ছিল ট্রেন্ডি মার্কেটে যখন মার্কেট কারেকশনে থাকে ট্রেন্ডি স্টক আপনি দেখতেছেন এই জিনিসের প্রাইস ফল করাইতে পারতেছেন। আপনি একটা জিনিস খেয়াল করছেন যে মার্কেট কারেকশন করলেও এই যে বড় ক্যান্ডেলটা তৈরি করছে, আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটার নিচে প্রাইস নিয়ে যাওয়া খুবই কষ্টকর হবে। এইখান থেকে এই পর্যন্ত এই শেয়ারটাকে আসতে প্রায় 1.5 মাস থেকে 2 মাসের মতো সময় লাগছে। এই 2 মাসে কত কিছু ঘটে গেছে, যুদ্ধ থেকে শুরু করে মার্কেটের পতন উত্থান অনেক কিছু, বাট কখনোই প্রাইসটা এই ক্যান্ডেলের নিচে যায় নাই। তার মানে কি স্মার্ট মানি কোনোভাবে এই শেয়ারটাকে এই লেভেলের নিচে নামানোর ইন্টেনশনে নাই। তাহলে গন্তব্য কোথায়? উপরে। আমি কি আপনাকে এখনও বলতেছি যে 21-22 টাকা এটার শেষ গন্তব্য? মার্কেট যদি আগামী 2 বছর আপ ট্রেন্ডে থাকে এই পর্যন্ত যাইতে কি 2 বছর লাগবে? আমি তো প্রতিনিয়ত আমার টার্গেট উপরের দিকেই উঠাতে থাকবো। সমস্যা হচ্ছে কারেকশনের সময় ট্রেন্ডি স্টকে আমরা নজর রাখি না, আমরা ভুল করে নতুন করে কোন শেয়ারে ঢোকা যায়, কোনটা সেল করে কোনটায় যাওয়া যায়। মার্কেট কারেকশন হলেও তখন জেড বাড়বে না কোনটা বাড়বে, তখন ওইটাই আমাকে ট্রেড করতে হবে। হোয়াই ইউ আর ফাইটিং এগেনস্ট দ্য মার্কেট? এটা কিন্তু ঠিক না। মার্কেটের এগেনস্টে ফাইট করে প্রফিট করার চাইতে 1টা 2টা 3টা 4টা ম্যাক্সিমাম 4টা 5টা শেয়ারে আপনি আপনার পোর্টফোলিওকে হোল্ড করেন। একবার যদি আপনি জাস্ট 20% প্রফিটটাকে পার করতে পারেন ওই বছর আপনার আর কোনো টেনশন নাই। আমি আপনাদের গত ভিডিওতে দেখাইছিলাম, আমি আবারও দেখাই, ওপেন আমারই তাই কি হয়েছে। আমি এই যে জিএসসিএলটা আপনাদেরকে ওই সময় দেখাইছিলাম, আমি জিএসসিএলটা আমার সরি জিএসসিএল ঘেল তো অনেক আগে ট্রেড করছি, এগুলা বাদ দেন, এগুলা অ্যাকুরেট না এখনো পর্যন্ত। এই শেয়ারটা আমার এই জায়গাটাতে কেনা, এই ক্যান্ডেলে কেনা। এখন অনেকে প্রশ্ন করতেছে এটা আবার কিনবো না, এটা আরও কিনবো না, নাকি সেল করে দিব না বাই করব। ভাই আমার কথা হচ্ছে আমি শেয়ারটা কিনছি, কেনার পরে আমার শেয়ারটা 17% প্রফিটে গেছে, আমি সেল করি নাই, আজকে আমার শেয়ারটা 13-14% প্রফিটে আছে। এই শেয়ারটা যদি আরেকটু কমে পাই 10% প্রফিটের নিচে নামা মাত্র তো আমি কোয়ান্টিটি ডাবল করব। আমি কেন সেল করার চিন্তায় থাকবো? আমি তো আমার টার্গেট রাখতে চাই। এনিওয়ে, মানে টার্গেট নিয়ে কথা বলাটা তখন দেখা যায় কি আপনারাই বলেন যে মানে অতিরিক্ত হয়ে যায়, কারণ মার্কেট যখন কারেকশনে যায় তখন সেই জিনিসটা আপনারাও ব্যালেন্স করতে পারেন না, আর অডিয়েন্সের ধরনের কারণে আমাকে অনেক সময় সতর্ক অবস্থানে গিয়ে আপনাদেরকে সতর্ক করতে থাকতে হয়। সো আজকের ভিডিওর অবজেক্টিভ ছিল এটাই যে মার্কেট যখন কারেকশনে যায় আপনাকে বুঝতে হবে সেটা ডাউন ট্রেন্ডের কারেকশন না, সেটা আপ ট্রেন্ডের সুইংয়ের কারেকশন। যদি আপ ট্রেন্ডের সুইংয়ের কারেকশন হয় তাহলে স্টকগুলোও শুধুমাত্র সুইং তৈরি করবে, কখনোই মেজর লো তৈরি করবে না। সুইংয়ের বেসিক লো এই যে এগুলো দেখেন, জিনিসটা বোঝার চেষ্টা করেন, বেসিক কোনটা আর হচ্ছে সিরিয়াস কোনটা। এইটা একটা সিরিয়াস সুইং, হ্যাঁ।
এইটা একটা মাইনর সুইং, এইটা একটা মাইনর সুইং, এইটা একটা মাইনর সুইং। এখন এরকম একটা মাইনর সুইং পর্যন্ত নিচে নামতেই পারে, কিন্তু এই যে এই 18 টাকা 80 পয়সার নিচে 2026 সাল 2027 সালেও এই স্টকরে আপনি টেনে জোর করে পিটে একমাত্র কোনো নিউজ না দিয়ে এই শেয়ারটাকে এই প্রাইজের নিচে নামাইতে পারবেন না। মার্ক মাই লাইন, আপনি লিখে রাখতে পারেন। সো অন্যান্য স্টকগুলোর ক্ষেত্রেও একইভাবে জিনিসগুলো প্রযোজ্য, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আপনি আপ ট্রেন্ডের কারেক্টিভে এই মনে হয় শেয়ারটার প্রাইস শেষ হয়ে গেল এইটা মনে করে নতুন করে ভুল করবেন না। বরঞ্চ মার্কেট যখন ট্রেন্ডি স্টক আপনাকে অফার করতেছে, মার্কেটের কারেকশনের সময় ওই স্টকগুলোতেই আপনি খুব স্ট্রংলি মনোযোগ দেন, আপনি দ্বিতীয়বার অপরচুনিটি খুঁজে পাবেন। আর যারা, আমি আপনাদেরকে অল্টারনেট অপশনও দেখায় রাখছিলাম যে যখন আপনি টপে থাকেন, যখন আপনি ভয় পান, তখন আপনি এই ধরনের স্ট্রাকচার তৈরি করে নতুন যেগুলো ব্রেকআউট করছে সেগুলোর দিকে নজর দেন। যার মধ্যে আমি আপনাদেরকে জিএসসিএল দেখাইছিলাম, যার মধ্যে আমি আপনাদেরকে এনআরবি ব্যাংক দেখাইছিলাম গত সপ্তাহে। সো এনআরবি ব্যাংক আজকে কোথায় আছে? ঠিক এই ক্যান্ডেল আপনাদেরকে দেখানো। এখনও পর্যন্ত অলরেডি কিন্তু 20% বেড়ে গেছে, 20% না সরি, আপনার এখানে দেখানো তো 20% না 15% বাড়ছে, কারণ মাঝখানে একটা লাল ক্যান্ডেল আছে বড়। সো মূল বিষয়টা কি, যারা ম্যানেজ করতে পারি না তারা এই ধরনের শেয়ার ট্রেড করবো, 15-20% প্রফিট হবে, বেরোয় যাব, ওকে ফাইন। বাট কারেক্টিভ মার্কেটে সুযোগ খুঁজেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।